ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? পড়াশোনা শুরু করেছো তো? আজ আমরা মেন্টাল হেলথ নার্সিং এর সিজোফ্রেনিয়া নিয়ে আলোচনা করব। সিজোফ্রেনিয়া মেন্টাল হেলথ নার্সিং এর জন্য ভীষণই ইম্পর্টেন্ট একটা টপিক এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো এক্সামে সিজোফ্রেনিয়া থেকে কিন্তু কোশ্চেন আসেই। তাই আমরা আজকে এমসিকিউ আলোচনা করব এবং তার সাথে সাথে থিওরিটাও পড়ে নেব এবং চেষ্টা করবো যাতে টোটাল সিজোফ্রেনিয়া টপিকটা আমরা কভার করতে পারি। চলো তবে শুরু করা যাক। তাহলে প্রথমেই আমরা জেনে নেব সিজোফ্রেনিয়া বলতে আমরা কি বুঝি, অর্থাৎ সিজোফ্রেনিয়া কাকে বলছে। ডেফিনেশনটা কি বলছে দেখো, আ সাইকোটিক কন্ডিশন characterized by a disturbance in thinking, emotions, volitions and faculties in the presence of clear consciousness which usually leads to social withdrawal। তাহলে একটা সাইকোটিক কন্ডিশন যেখানটা ডিস্টারবেন্স হচ্ছে কিসের? থিঙ্কিং অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা, ইমোশন, ভলিসেন্স এন্ড ফ্যাকাল্টিস। ভলিশন এন্ড ফ্যাকাল্টিস বলতে কি বোঝায়? নিজের কোনো একটা ডিসিশন মেকিং পাওয়ার বা নিজের কিছু একটা ইচ্ছে হচ্ছে সেটাকে করার, সেই ক্যাপাবিলিটিস গুলো কিন্তু ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে। এবং সেটা কখন হচ্ছে? ক্লিয়ার কনসাসনেসে থাকাকালীন, অর্থাৎ কনসাসনেস কিন্তু এখানটা অল্টার হচ্ছে না, কনসাসনেস ক্লিয়ার থাকছে, সেই সময় এই ডিস্টারবেন্স গুলো হচ্ছে এবং আস্তে আস্তে তার ফলে কি হচ্ছে? সোশ্যাল উইথড্রল হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার সিজোফ্রেনিয়ার ডেফিনিশন, বুঝতে পারলে? তাহলে চলো আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নিই। মেজর নিউরোট্রান্সমিটার ইনভলভ ইন দ্য কজিশন অফ সিজোফ্রেনিয়া ইজ। তাহলে সিজোফ্রেনিয়া যে হচ্ছে তার জন্য মেন নিউরোট্রান্সমিটার কি কাজ করছে, কোন নিউরোট্রান্সমিটারের চেঞ্জ হচ্ছে? গাবা, নরএপিনেফ্রিন, ডোপামিন, সেরোটোনিন। সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ডোপামিন হাইপোথিসিস রয়েছে, যেখানটা বলছে যে ডোপামিন ডিপেন্ডেন্ট নিউরোনাল অ্যাক্টিভিটি যখন এক্সেস হয়ে যাচ্ছে তখন সেটা সিজোফ্রেনিয়া করছে। তাহলে সিজোফ্রেনিয়ার জন্য পজিটিভ নিউরোট্রান্সমিটার কি হবে? অপশন সি, ডোপামিন। মনে থাকবে, ইম্পর্টেন্ট কিন্তু, কোন নিউরোট্রান্সমিটার সিজোফ্রেনিয়ার কজেশন করে সেটা হচ্ছে ডোপামিন, কোশ্চেন এক্সামে আসে। হু কয়েন্ড দ্য টার্ম সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া টার্মটা কে কয়েন করেছিল, অর্থাৎ কে তৈরি করেছিল? ইউজেন ব্লিউলার, উইলিয়াম টিউব, কার্ল মেনিঞ্জার, জন ওয়েবার। অ্যান্সার হবে অপশন এ, ইউজেন ব্লুয়ার, যাকে বলা হয় সিজোফ্রেনিয়ার ফাদার। তাহলে ইউজেন ব্লুয়ারকে বলা হচ্ছে ফাদার অফ সিজোফ্রেনিয়া, মনে থাকবে। নেক্সট, ইন সিজোফ্রেনিয়া গ্র্যাজুয়াল সাবটাল বিহেভিয়ারাল চেঞ্জেস অকারিং। তাহলে সিজোফ্রেনিয়াতে গ্র্যাজুয়াল সাবটাল বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে, সেটা কখন হচ্ছে? দ্য প্রিমরবিড ফেজ, দ্য প্রোডরমাল ফেজ, দ্য অনসেট ফেজ, দ্য প্রোগ্রেসিভ ফেজ। যে কোনো ডিজিজ তৈরি হওয়ার কতগুলো স্টেজ থাকে, অর্থাৎ স্টেজে স্টেজে ডিজিজটা ডেভেলপমেন্ট হয়, সেরকমই সিজোফ্রেনিয়ারও প্যাটার্ন অফ ডেভেলপমেন্টকে আমরা চারটে ফেজে ভাগ করি। চারটে ফেজ কি কি? এক নম্বর হচ্ছে দ্য প্রিমরবিড ফেজ, যেখানটা এটা রয়েছে প্রিমরবিড ফেজ। সেকেন্ড হচ্ছে দ্য প্রোডরমাল ফেজ। থার্ড হচ্ছে দ্য অনসেট ফেজ অর্থাৎ অ্যাক্টিভ ফেজ বা অ্যাক্টিভ সাইকোটিক ফেজও বলা হয়। এবং আরেকটা রয়েছে দ্য রেসিডুয়াল ফেজ। রেসিডুয়াল ফেজ। তাহলে এই চারটে হচ্ছে আমার সিজোফ্রেনিয়ার ফেজ অর্থাৎ প্যাটার্ন অফ ডেভেলপমেন্ট। তাহলে প্রিমরবিড, প্রোডরমাল, অনসেট এবং রেসিডুয়াল। এবার কোন স্টেজে কি হয় বলি। প্রিমরবিড ফেজে কি হয়? প্রিমরবিড ফেজে আস্তে আস্তে যে নর্মাল বিহেভিয়ার থেকে আস্তে আস্তে সে কি করবে, তুমি তার মধ্যে একটু একটু চেঞ্জ দেখতে পাবে, যেমন সোশ্যাল ম্যাল অ্যাডজাস্টমেন্ট দেখা যাচ্ছে, সোশ্যাল উইথড্রয়াল দেখা যাচ্ছে, থট এবং বিহেভিয়ারের মধ্যে হালকা হালকা চেঞ্জ দেখা যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে খুব বেশি শাই হয়ে পড়েছে, কখনো উইথড্রন বিহেভিয়ার দেখা যাচ্ছে, পিয়ার রিলেশনশিপ গুলো আস্তে আস্তে খারাপ হচ্ছে, কিছু অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার দেখা যাচ্ছে, আস্তে আস্তে একটু একটু করে চেঞ্জ তুমি দেখতে পাবে। মানে তুমি বলবে না যে সে মেন্টাল পেশেন্ট হয়ে গেছে, কিন্তু তুমি তার মধ্যে হালকা হালকা চেঞ্জ দেখতে পাবে যখন, অর্থাৎ সিজোফ্রেনিয়াটা যা স্টার্ট হচ্ছে বা শুরু হচ্ছে, সেটা হচ্ছে আমার প্রিমরবিড ফেজ। নেক্সট হচ্ছে আমার প্রোডরমাল ফেজ। এখানে কি হবে? এখানে কিন্তু তুমি সাইকোটিক সিমটম গুলো দেখতে পাবে, এখানটায় তোমার সাইকোটিক সিমটম গুলো অনসেট হবে। কি হবে? স্লিপ ডিস্টারবেন্স দেখতে পাবে, অ্যাংজাইটি দেখতে পাবে, ইরিটেবিলিটি, ডিপ্রেসড মুড, কনসেন্ট্রেশনটা কম হয়ে গেছে, ফ্যাটিক দেখা যাচ্ছে, বিহেভিয়ারাল ডেফিসিট দেখা যাচ্ছে, যেমন তার যে রোল রেসপন্সিবিলিটিস আছে সেগুলো সে ফুলফিল করতে পারছে না। এগুলো হচ্ছে তোমার আস্তে আস্তে বিহেভিয়ারাল চেঞ্জ তুমি দেখতে পাবে এবং এখানটায় তুমি সাইকোটিক সিমটমসটা কিন্তু ডেভেলপ করেছো, তুমি সেটা বুঝতে পারবে। ক্লিয়ার? তারপরে হচ্ছে অনসেট ফেজ। অনসেট ফেজ মানে এটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ এবং যখন তুমি বলছো তার সিজোফ্রেনিয়া হয়েছে, এবং এখানটায় মেন কি কি দেখা যাচ্ছে? ডিলিউশন, হ্যালুসিনেশন এবং ডিসঅর্গানাইজ স্পিচ, এই তিনটের মধ্যে যে কোনো একটা তুমি দেখতে পাবে, অর্থাৎ ডিলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজ স্পিচ, এই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যাক্টিভ ফেজে দেখা যাবেই। তাছাড়াও রয়েছে ক্যাটাটোনিক বিহেভিয়ার এবং নেগেটিভ সিমটমস, যেমন আমরা সিজোফ্রেনিয়ার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে পড়ি
যে ডিলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজ স্পিচ, ক্যাটাটনিক বিহেভিয়ার, ক্যাটাটনিক এক্সপ্রেশনস, নেগেটিভ সিমটমস, এগুলো সবই এর মধ্যে কিছু কিছু তুমি অ্যাক্টিভ সাইকোটিক ফেজে দেখতে পাবে। বুঝতে পারলে? আর একটা হচ্ছে রেসিডুয়াল ফেজ। অ্যাক্টিভ ফেজে তুমি বুঝতে পারলে যে তার সিজোফ্রেনিয়া হয়েছে এবং তখন তুমি তার ট্রিটমেন্ট শুরু করলে। তারপরে আসছে রেসিডুয়াল ফেজ। রেসিডুয়াল ফেজে কি হচ্ছে, অ্যাক্টিভ স্টেজের কিছু কিছু সিমটম তোমার রয়ে যাচ্ছে। রেসিডুয়াল মানে কি, শেষ বা কিছুটা রয়ে যাওয়া, সেটাকে রেসিডুয়াল বলে। রেসিডুয়াল ফেজে কি হচ্ছে, কিছু কিছু সিমটমস তোমার ওখানে রয়ে যাচ্ছে, যেগুলো তুমি মানে এখনো বলতে পারবে না যে সেটা প্রমিনেন্ট রয়েছে, কিন্তু হালকা হালকা কিছু রয়ে গেছে। আর তার সাথে তুমি নেগেটিভ সিমটমও দেখতে পাবে। নেগেটিভ সিমটমগুলো আমি বলবো, আবার পরে ডিসকাস করবো। নেগেটিভ সিমটমগুলোও তুমি তার মধ্যে দেখতে পাবে। তখন তাকে বলা হচ্ছে রেসিডুয়াল ফেজ। এই হচ্ছে আমার সিজোফ্রেনিয়ার 4টে ফেজ অফ ডেভেলপমেন্ট বা প্যাটার্ন অফ ডেভেলপমেন্ট। এবং গ্র্যাজুয়াল সাবটেল বিহেভিয়ারাল চেঞ্জ যদি জিজ্ঞেস করা হয় কোন স্টেজে হয়, সেটা হবে আমার প্রোডরমাল ফেজ অর্থাৎ সেকেন্ড স্টেজে। মানে গ্র্যাজুয়ালি আর বিহেভিয়ারাল চেঞ্জগুলো আসছে। তাহলে ক্লিয়ার হলো? তাহলে অপশন বি হবে আমার প্রোডরমাল ফেজ। তাহলে প্রিমরবিড ফেজ আমার 1 নম্বরে হলো, প্রোডরমাল ফেজ হলো সেকেন্ড, অনসেট ফেজ হলো 3 এবং রেসিডুয়াল ফেজ হলো 4। মনে থাকবে এই 4টে স্টেজ, কিন্তু একটুখানি মনে রেখে দিও। ঠিক আছে, নেক্সট চলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পার্ট অফ ব্লুয়ার্স 4A? তাহলে ব্লুয়ার্স হলো আমাদের সিজোফ্রেনিয়ার ফাদার বা ফাদার অফ সিজোফ্রেনিয়া বললাম ব্লুয়ার্সকে। ব্লুয়ার্স আমাদের 4টে এ দিয়েছে, যেটা কিনা আমরা বলি ব্লুয়ার্সের 4A। সেই 4A-তে কোনটা নেই এখানটা জিজ্ঞেস করেছে। অ্যাম্বিভ্যালেন্স, অ্যাভলিউশন, অ্যাসোসিয়েটিভ লুজনেস, অটিস্টিক থিঙ্কিং। ব্লুয়ার্সের 4A দেখো, ব্লুয়ার্সের 4A-তে কি কি থাকে? অ্যাফেক্টিভ ডিস্টারবেন্স থাকে। অ্যাফেক্টিভ ডিস্টারবেন্স অর্থাৎ ইনএবিলিটি টু শো অ্যাপ্রোপ্রিয়েট ইমোশনাল রেসপন্স, অর্থাৎ কোনো কিছুর পরিপ্রেক্ষিতে যেই রেসপন্সটা হওয়ার কথা, যেই ইমোশনাল রেসপন্সটা হওয়ার কথা, সেটা সে দেখাচ্ছে না। কোথাও কোনো আনন্দের পরিবেশ রয়েছে বা আনন্দ হচ্ছে কোথাও একটা, সেখানটায় গিয়ে তার সেই আনন্দটা হচ্ছে না, সে ফিল করছে না। কোথাও একটা দুঃখ বা স্যাড এনভায়রনমেন্ট হয়ে রয়েছে, সেখানটায় গিয়ে তার দুঃখ হচ্ছে না। এরকম যখন অ্যাফেক্টের যখন ডিস্টারবেন্স হবে, সেটাকে বলা হচ্ছে অ্যাফেক্টিভ ডিস্টারবেন্স, অর্থাৎ ইমোশনাল রেসপন্সটা সে ঠিকঠাকভাবে শো করতে পারছে না। হলো। এরপর হচ্ছে অটিস্টিক থিঙ্কিং। অটিজম আমরা পড়েছি। অটিস্টিক থিঙ্কিং এর ক্ষেত্রে কি হয়, কি বলছে দেখো, ইট ইজ এ থট প্রসেস ইন হুইচ দ্য ইন্ডিভিজুয়াল ইজ আনএবল টু রিলেট টু আদার্স অর টু দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ যে ইন্ডিভিজুয়াল রয়েছে, সে অন্যদের সাথে নিজেকে রিলেট করতে পারছে না এবং এনভায়রনমেন্টের সঙ্গে নিজেকে রিলেট করতে পারছে না, অর্থাৎ সে নিজেকে একা মনে করছে। অটিজমের বাচ্চারা কি করে, অটিজমের বাচ্চারা কিন্তু কারোর সাথে কথাবার্তা বলে না, কারোর সাথে কন্ট্যাক্টও করে না, সে নিজের মতো নিজের একটা দুনিয়া তৈরি করে এবং সেখানেই সে থাকে। সেরকমই অটিস্টিক থিঙ্কিং এর ক্ষেত্রেও কি হয়, ইন্ডিভিজুয়াল কিন্তু অন্যদের সাথে রিলেট করে না বা এনভায়রনমেন্টের সাথেও রিলেট করে না, সে একটা আলাদা, নিজেকে আলাদা মনে করে। প্রিঅকুপেশন উইথ দ্য সেলফ উইথ লিটিল কনসার্ন ফর এক্সটার্নাল রিয়ালিটি। তাহলে নিজেকে নিয়েই সে ব্যস্ত এবং এক্সটার্নাল রিয়ালিটির প্রতি তার খুবই লিটিল কনসার্ন রয়েছে, খুবই কম কনসার্ন সে রয়েছে এনভায়রনমেন্ট সম্পর্কে। তাহলে এটা হচ্ছে আমার অটিস্টিক থিঙ্কিং। হলো। এরপরে হচ্ছে অ্যাম্বিভ্যালেন্স। অ্যাম্বিভ্যালেন্স কি? ইট রেফার্স টু কন্ট্রাডিক্টরি অর অপোজিং ইমোশনস, অ্যাটিটিউডস, আইডিয়াস অর ডিজায়ার্স ফর দ্য সেম পার্সন, থিং অর সিচুয়েশন, সাইমultaneously অপোজিট ফিলিংস। অর্থাৎ অ্যাম্বিভ্যালেন্স বলতে বোঝাচ্ছে যে একই জিনিসের প্রতি কখনো ভালো কখনো মন্দ। মানে ধরো তোমার মাকে খুব পছন্দ, মাকে খুব ভালোবাসো তুমি, তো তার সাথে তুমি কিরকম বিহেভিয়ার করবে? ভালো বিহেভিয়ার করবে তো। কিন্তু অ্যাম্বিভ্যালেন্স যখন থাকছে তখন দেখছো যে ভালোবাসা রয়েছে কিন্তু তুমি তার সাথে খুবই খারাপ বিহেভিয়ার করছো। মানে সাইমultaneously অপোজিট ফিলিং তুমি শো করবে, কন্ট্রাডিক্টরি বিহেভিয়ার তোমার হবে, সেটা হচ্ছে অ্যাম্বিভ্যালেন্স। আর একটা রয়েছে অ্যাসোসিয়েটিভ লুজনেস, অর্থাৎ লুজেনিং অফ অ্যাসোসিয়েশন, মানে লজিক্যালি থিঙ্কিং, যে একটার পর একটা যে আমি পরপর প্ল্যান করে করে করবো, সেইটা তার নেই, তার সেই থিঙ্কিংটা লস হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ লুজনেস। তাহলে এই 4টে হচ্ছে আমার ব্লুয়ার্সের 4 এবং এটা ভীষণই ইম্পর্টেন্ট। 4টে টার্ম তোমাদেরকে মুখস্থ করতে হবে, কোনটার কি অর্থ মনে রাখতে হবে এবং এই 4টে খুবই ভালোভাবে পড়তে হবে। তাহলে ব্লুয়ার্সের 4 এর মধ্যে কোনটা হলো না? অ্যাম্বিভ্যালেন্স ছিল, অ্যাসোসিয়েটিভ লুজনেস ছিল, অটিস্টিক থিঙ্কিং ছিল, অ্যাবলিশন কিন্তু ছিল না। তাহলে ব্লুয়ার্সের 4 এর মধ্যে অ্যাবলিশন পড়ে না। অ্যান্সার হবে অপশন বি, অ্যাবলিশন। ক্লিয়ার হলো? নেক্সট চলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ নেগেটিভ সিমটম অফ সিজোফ্রেনিয়া? এগুলোর মধ্যে কোনটা সিজোফ্রেনিয়ার নেগেটিভ সিমটম? তাহলে সিজোফ্রেনিয়াতে কিছু পজিটিভ সিমটম রয়েছে এবং কিছু নেগেটিভ সিমটম রয়েছে। পজিটিভ সিমটম আমরা কখন বলবো এবং নেগেটিভ সিমটম আমরা কখন বলবো? মানে কোনো সিমটমকে পজিটিভ বা নেগেটিভ কেন বলা হচ্ছে? ধরো আমাদের মধ্যে তো কিছু নর্মাল জিনিসপত্র থাকে, যে আমি নর্মালি কথা বলছি, নর্মালি হাসছি বা নর্মালি দুঃখ পাচ্ছি, সেটা নর্মাল।
এবার নর্মালের থেকে যখন এক্সাজারেটেড ওয়েতে কিছু হবে, অর্থাৎ নর্মালের থেকে বেশি যখন কিছু হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো পজিটিভ। নর্মালের থেকে অনেকটা নিচে যখন নেমে যাবে, তখন তাকে বলবো নেগেটিভ। কিরকম? ধরো আমরা হাসছি, যেটা নর্মাল, কিন্তু যখন এক্সেসিভ হাসি হয়ে যাচ্ছে, মানে ম্যানিয়াতে যেটা হয় যে একদম ইউফোরিক স্টেট, প্রচুর হাসছে, প্রচুর কথা বলছে, প্রচুর আনন্দ, এটা বেশি, তাহলে সেটা যখন অনেক বেশি হচ্ছে তখন সেটা হচ্ছে আমার পজিটিভ সিমটম। আবার কি, যখন ডিপ্রেশন হচ্ছে তখন কি হচ্ছে, টোটালি উইথড্রল হয়ে যাচ্ছে, কারোর সাথে কোনো কথাবার্তা বলছে না, কিছু করছে না, সে একদমই নর্মালের থেকে একদম ডাউন, তাহলে সেটাকে আমরা বলবো নেগেটিভ সিমটম। এটা অ্যাজ ফর এক্সাম্পল বললাম। এবারে দেখো সিজোফ্রেনিয়ার পজিটিভ এবং নেগেটিভ সিমটমের মধ্যে কি কি পড়ছে। পজিটিভ সিমটমের মধ্যে রয়েছে ডিলিউশন, হ্যালুসিনেশন, এক্সাইটমেন্ট অর অ্যাজিটেশন, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, সাসপিসিয়াসনেস আর সুইসাইডাল টেন্ডেন্সি, এগুলো হচ্ছে আমার পজিটিভ সিমটম। নেগেটিভ সিমটম কোনগুলো? অ্যাভোলিশন, অ্যানহেডোনিয়া, অ্যালোজিয়া, অ্যাটেনশন ইম্পেয়ারমেন্ট আর অ্যাফেক্টিভ ফ্ল্যাটেনিং। এগুলোর অর্থ কি তোমাদেরকে একটু একটু বলে দিই। অ্যাভোলিশন বলতে কি বোঝায়? ধরো তুমি ভেবেছো আজকে সিজোফ্রেনিয়া চ্যাপ্টারটা আমি টোটালি কমপ্লিট করব, ভেবেছো পড়বে বলে এটা ভেবেছো, বা তোমার একটা গোল ঠিক করলে যে আজকে আমি এই জিনিসগুলো পড়বো, বা একটা পেশেন্ট ঠিক করলো যে আজকে আমি এই কাজটা কমপ্লিট করব, কিন্তু সে সেই যে কাজটা কমপ্লিট করবে বলে ভেবেছে সেটা সে করতে পারছে না, সে শুরুই করতে পারছে না বা সেটার মধ্যে ঢুকতেই পারছে না। অ্যাভলিউশন হচ্ছে যে ইনএবিলিটি টু ইনিশিয়েট অর এনগেজ ইন গোল ডিরেক্টেড বিহেভিয়ার, এবং এখানটায় মোটিভেশনের ইম্পেয়ারমেন্ট হচ্ছে, এবং সে কোনোভাবেই সেই কাজটাকে কমপ্লিট করে উঠতে পারছে না, এবং প্রিজারেবল এক্সপিরিয়েন্স গুলো কিন্তু সে অ্যান্টিসিপেট করতে পারছে না। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার অ্যাভলিউশন, অর্থাৎ কোনো কাজ সে শুরু করতে পারবে না, অ্যাভলিউশন। অ্যানহেডোনিয়া কি? অ্যানহেডোনিয়া মানে হচ্ছে, ধরো তোমার কোনো কিছু করতে ভীষণ ভালো লাগে, তুমি গেম খেলতে খুব পছন্দ করো, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে তোমার গেম খেলতে ভালো লাগছে না। মানে গেম খেলাটার কথা আমি জাস্ট এক্সাম্পল বললাম, মানে কোনো কাজ, কোনো একটা প্লিজারেবল অ্যাক্টিভিটি যেটা আগে ভালো লাগতো সেটা আর এখন ভালো লাগছে না, অর্থাৎ সেটাতে প্লিজার ফিল করছে না, সেটাকে বলা হচ্ছে অ্যানহেডোনিয়া। অ্যালোজিয়া কি? অ্যালোজিয়া বলতে বোঝায় পেশেন্ট কথা বলবে না, কথা বলতে চাইবে না, বা তুমি তাকে কিছু জিজ্ঞেস করলে সে হয়তো একটা কথার মধ্যে উত্তরটা দিল, মানে সামান্য একটু কিছু বলে দিল, তোমার বাড়ি কোথায়, এক কথায় উত্তর দিয়ে দিল, বা তুমি কি করো, এক কথায় উত্তর দিল, মানে কথা বলতে চাইছে না, অ্যাফেজিয়া যেটাকে আমরা বলি সেটা, বা অ্যালোজিয়া মানে হচ্ছে যেটা কথা বলার ইচ্ছে নেই, সেটাকে বলছি অ্যালোজিয়া। অ্যাটেনশন ইম্পেয়ারমেন্ট, অর্থাৎ সে অ্যাটেনশন দিতে পারবে না। আর অ্যাফেক্টিভ ফ্ল্যাটেনিং বলতে কি বোঝায়? অ্যাফেক্ট অর্থাৎ ইমোশনাল ফ্ল্যাটেনিং হয়ে যাচ্ছে, এবং তুমি সে যে কথা বলছে তার মধ্যে তুমি কোনো ইমোশন দেখতে পারবে না, সে মনে হচ্ছে এমনি নর্মালি কথা বলে চলেছে, হয়তো কোনো একটা ইনসিডেন্ট সে ডেসক্রাইব করছে, তার সেই ডেসক্রিপশনের মধ্যে কোনো আনন্দ নেই, কোনো দুঃখ নেই, কোনো ইমোশন নেই, নর্মালি সে বলে চলেছে। এটা হচ্ছে অ্যাফেক্টিভ ফ্ল্যাটেনিং। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, নেগেটিভ সিমটমের মধ্যে সবগুলো মেনলি এ দিয়ে শুরু হয়েছে। এটা জাস্ট ফর টিপস যে নেগেটিভ সিমটম গুলো মেনলি এ দিয়ে শুরু হয়, তার মানে আবার অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ভেবো না যে নেগেটিভ সিমটম, কারণ আমি বলেছি যখন নর্মালের থেকে বেশি হয় তখন সেটাকে পজিটিভ সিমটম বলে, এবং নর্মালের থেকে কম হলে সেটাকে বলছে নেগেটিভ সিমটম। তুমি যে ডেসক্রিপশন গুলো দিলাম তাতে বুঝতেই পেরেছো যে এগুলো সবই এক্সেসিভ এবং এগুলি সবই কিন্তু কম, সেই জন্য এগুলো নেগেটিভ। ক্লিয়ার হলো? তাহলে এখানটায় কি কি ছিল দেখো, হ্যালুসিনেশন, ডিলিউশন, অ্যাভলিউশন, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। তাহলে এখানটায় কি অ্যান্সার হবে নিশ্চয়ই বুঝতে পারছো, অ্যান্সার হবে অপশন সি, অ্যাভলিউশন। ক্লিয়ার হয়েছে পজিটিভ সিমটম এবং নেগেটিভ সিমটম? যদি কিছু অসুবিধে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট চলো, ফার্স্ট র্যাঙ্ক সিমটমস অফ সিজোফ্রেনিয়া ওয়ার ডিসক্রাইবড বাই। তাহলে সিজোফ্রেনিয়ার কিছু ফার্স্ট র্যাঙ্ক সিমটমস রয়েছে, সেগুলো কে ডিসক্রাইব করেছে? উইলিয়াম উডেন্ট, ইউজেন ব্লুয়ার, সেন্ডার আর ইভেন প্যাভলভ। সিজোফ্রেনিয়ার ফাদার আমরা ইউজেন ব্লুয়ারকে বলি, কিন্তু ফার্স্ট র্যাঙ্ক সিমটম কিন্তু ইউজেন ব্লুয়ার দেননি, ফার্স্ট র্যাঙ্ক সিমটম দিয়েছিলেন সেন্ডার। এবং সেই ফার্স্ট র্যাঙ্ক সিমটমের মধ্যে কি কি ছিল সেটাও একটু বলে দিই। এখানে দেখো সেন্ডার্স ফার্স্ট র্যাঙ্ক সিমটমস কি কি রয়েছে। হ্যালুসিনেটরি ভয়েস, অর্থাৎ পেশেন্ট শুনতে পাবে অন্যদের কথা, মানে মনে হবে যে তাকে কেউ ইনস্ট্রাকশন দিচ্ছে বা তাকে কেউ কিছু বলছে, সেই হ্যালুসিনেটরি ভয়েস শুনতে পাবে। থট উইথড্রয়াল, অর্থাৎ পেশেন্ট কিছু একটা ভাবছিল, হঠাৎ করে সে বলবে আমার এই ভাবনাটা কেউ চুরি করে নিল, আমি আর কিছু ভাবতে পারছি না, অর্থাৎ তার থট প্রসেস যেটা চলছিল সেটা উইথড্র হয়ে গেছে, কেউ নিয়ে নিয়েছে, এরকম তার মনে হবে। থট ইনসার্শনের ক্ষেত্রে কি হবে, মনে হবে পেশেন্ট বলবে যে আমার মাথার মধ্যে কেউ ঢুকিয়ে দিচ্ছে, বাইরে থেকে ইনফরমেশন আমার মাথার মধ্যে কেউ ইনপুট করছে, সেটা হচ্ছে ইনসার্শন। আর থট ব্রডকাস্টিং কি, আমি যেটা ভাবছি আমি যেটা ভাবছি সেটা কোনোভাবে আমার ভেতর থেকে কেউ বেরিয়ে যাচ্ছে এবং বাইরের সবাই সেটা দেখতে পাচ্ছে এবং সেটা বাইরে এক্সপোজ হয়ে যাচ্ছে। ডিলিউশনাল পারসেপশন বলতে কি বোঝায়? ডিলিউশনাল পারসেপশন মানে হচ্ছে নর্মাল পারসেপশনে কিছু প্রাইভেট এবং ইললজিক্যাল মিনিং হয়ে যাবে,
সেটাকে বলছে মানে পারসেপশনটার মধ্যে কিছু একটা ইলজিক্যাল থাকবে, সেজন্য সেটাকে বলছে ডিলিউশনাল পারসেপশন। সোম্যাটিক প্যাসিভিটি কি? সোম্যাটিক প্যাসিভিটি মানে হচ্ছে যে বডিলি সেন্সেশন, যেমন কিছু সেন্সারি সিমটম, সেগুলো মনে হচ্ছে বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে আমার বডিতে আসছে, সেটা হচ্ছে সোম্যাটিক প্যাসিভিটি। মেড ইম্পালসেস ফিলিংস ওর অ্যাফেক্ট বলতে বোঝায় যে নিজের যে অ্যাকশন গুলো রয়েছে সেগুলো মনে হচ্ছে বাইরের কেউ কন্ট্রোল করছে, বা বাইরে থেকে কেউ তাকে ফোর্স করছে, বা বাইরে থেকে তার সমস্ত কিছু কন্ট্রোল করা হচ্ছে, সেই জন্য সেটাকে মেড বলা হচ্ছে। বুঝতে পারলে? তাহলে ইম্পালস, ফিলিংস বা অ্যাফেক্ট এই সবগুলোই তার মনে হবে যে বাইরে থেকে তাকে কেউ দিচ্ছে বলে সে করছে। এই টোটালটা, এগুলো সবগুলো কি বলা হয়? সেন্ডার্স ফার্স্ট র্যাঙ্ক সিমটমস। ক্লিয়ার? নেক্সট, when a person feels both positive and negative feelings toward the same object, it is known as, তাহলে একটু আগেই আমি পড়িয়েছি, কিন্তু এটা কি হবে বলো? যখন একটা পার্সনের কোনো একটা সেম অবজেক্টের প্রতি কখনো পজিটিভ এবং কখনো নেগেটিভ ফিলিং কাজ করবে, তখন থেকে কি বলা হবে? অ্যাম্বিভ্যালেন্ট, অকেশনালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, পজিটিভ অ্যাফেক্ট আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এটা আমরা বললাম অ্যাম্বিভ্যালেন্স। তাহলে অপশন এ কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট, হুইচ টাইপ অফ সিজোফ্রেনিয়া হ্যাজ দ্য ওর্স প্রগনোসিস? তাহলে সিজোফ্রেনিয়ার কতগুলো টাইপ রয়েছে, তার মধ্যে কোনটা সব থেকে খারাপ প্রগনোসিস জানতে চেয়েছে। প্যারানয়েড সিজোফ্রেনিয়া, ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়া, হেভিফ্রেনিক সিজোফ্রেনিয়া, রেসিডুয়াল সিজোফ্রেনিয়া। তাহলে প্যারানয়েড সিজোফ্রেনিয়া বলতে আমরা কি বুঝি? প্যারানয়েড কথার অর্থ হচ্ছে ডিলিউশনাল, অর্থাৎ যেখানে ডিলিউশন দেখা যায়। কিরকম দেখা যায়? ডিলিউশন অফ পারসিকিউশন, ডিলিউশন অফ জেলাসি, ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি, বা তোমার হ্যালুসিনেটরি ভয়েস, এগুলো সবই তোমার প্যারানয়েড সিজোফ্রেনিয়ার মধ্যে তুমি দেখতে পাবে। এটাকে বলছি প্যারানয়েড সিজোফ্রেনিয়া। ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়া কি? ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়া মানে হচ্ছে যেখানটা মোটর বিহেভিয়ারের ডিস্টারবেন্স হবে, এবং এখানটা এক্সাইটেড ক্যাটাটোনিয়া দেখা যায় বা ক্যাটাটোনিক স্টুপার দেখা যায়। এবং ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়া মেনলি হচ্ছে তোমার মোটর ডিস্টারবেন্স। ঠিক আছে, এবারে হচ্ছে হেভিফ্রেনিক সিজোফ্রেনিয়া। হেভিফ্রেনিক সিজোফ্রেনিয়া হচ্ছে আর্লি অনসেট, আর্লি এবং ইনসিডিয়াস, হঠাৎ। এবং এখানটায় হচ্ছে তোমার পোর প্রিমরবিড পার্সোনালিটি দেখা যায়, এবং এখানটায় তোমার থট ডিসঅর্ডার, ইনকোহারেন্স, লুজেনিং অফ অ্যাসোসিয়েশন, সোশ্যাল ইম্পেয়ারমেন্ট, এগুলো দেখা যায়। ইলিউশন আর হ্যালুসিনেশনটা মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু চেঞ্জ হয়। কিন্তু এই জায়গাটায় তোমার দেখবে হেভিফ্রেনিক সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ভীষণই মানে ডিসঅর্গানাইজ টাইপের হয়। সেই জন্য এই হেভিফ্রেনিক সিজোফ্রেনিয়াটাকে ডিসঅর্গানাইজ সিজোফ্রেনিয়াও বলা হয়। এবং এই হেভিফ্রেনিক সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কিন্তু প্রগনোসিস খুবই খারাপ হয়, যেহেতু এটা আর্লি অনসেট এবং ইনসিডিয়াস অনসেট, সেই কারণে হেভিফ্রেনিক সিজোফ্রেনিয়ার প্রগনোসিস সব থেকে খারাপ। আর একটা রয়েছে রেসিডুয়াল সিজোফ্রেনিয়া। রেসিডুয়াল সিজোফ্রেনিয়া তোমাদেরকে আমি বললাম, অর্থাৎ কিছু কিছু সিজোফ্রেনিয়ার ক্যারেক্টারিস্টিক্স এখনো তার মধ্যে রয়ে গেছে। প্রমিনেন্ট কিছু দেখতে পাবে না, বা সে হয়তো রিকভার করে গিয়েছিল, কিন্তু আবার কিছু কিছু সিমটম তার মধ্যে ব্যাক হয়ে এসছে, বা তার মধ্যে আরো কিছু কিছু সিমটম দেখা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে রেসিডুয়াল সিজোফ্রেনিয়া। ক্লিয়ার হলো তাহলে? নেক্সট চলো। Misinterpretation of perceptions or experiences in schizophrenia are called, তাহলে পারসেপশন বা এক্সপিরিয়েন্সটাকে যখন মিস ইন্টারপ্রেট করছে তখন তাকে কি বলা হচ্ছে? হ্যালুসিনেশন, মিসপারসেপশন, ডিলিউশন, অ্যাভলিউশন। তাহলে আমরা এতদিন হ্যালুসিনেশন আর ইলিউশন পড়েছি, যেখানটায় হ্যালুসিনেশনে হচ্ছে যে তোমার মিস ইন্টারপ্রিটেশন হয়, যেটা উইদাউট কোনো এক্সটার্নাল স্টিমুলি, আর ইলিউশনের ক্ষেত্রে ছিল আমার উইথ এক্সটার্নাল স্টিমুলি, যেটাকে আমরা মিস ইন্টারপ্রেট করছি। এটা ছিল হ্যালুসিনেশন আর ইলিউশন। কিন্তু এখানটা ইলিউশন তো অপশনে নেই, মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে পারসেপশনে। তাহলে পারসেপশনটা যখন মিস ইন্টারপ্রেট করে বা পারসেপশনের যখন চেঞ্জ হয়, তখন থেকে কি বলা হয়? ডিলিউশন বলা হয় না? ডিলিউশন বলতে আমরা কি বুঝি? ফিক্সড ফলস বিলিফ বা ফিক্সড ফলস পারসেপশন, তাই বলি তো? তো সেটাকে বলা হচ্ছে ডিলিউশন। তাহলে এখানটা অ্যান্সার হবে অপশন সি, ডিলিউশন। বুঝতে পারলে? তাহলে ডিলিউশনের ক্ষেত্রে হচ্ছে তোমার মিস ইন্টারপ্রেট করছি আমরা কোনো পারসেপশনকে, যেটা নর্মালি হতো সেটাকে আমরা মিস ইন্টারপ্রেট করছি বলে সেটাকে আমরা ডিলিউশন বলছি। যেমন ধরো ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটিতে মানুষ কি পারসেপ্ট করছে? সেখানটা ভাবছে যে আমার সাথে বড় কোনো কারো কানেকশন রয়েছে, বা আমার কথা মতো অনেক কিছু হয়। তো এটা ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি আমরা পড়েছি। পারসিকিউশনে তোমার সেখানে এরকম পারসেপশন করছে যে তোমার সবাই তার ক্ষতি করতে চাইছে, বা সবাই তাকে মেরে ফেলতে চাইছে কেউ, এরকম ভাবে পারসেপশন হয়। তাহলে এখানটা মিস ইন্টারপ্রিটেশন অফ পারসেপশন হচ্ছে। তাহলে অ্যান্সারটা ডিলিউশন হলো। ক্লিয়ার হয়েছে? নেক্সট চলো। In schizophrenia, when an individual believes they are in danger, this is referred to as, তাহলে কোন টাইপের সিজোফ্রেনিয়া ইন্ডিভিজুয়ালের মনে হবে যে তারা বিপদের মধ্যে রয়েছে?
ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি, ডিলিউশন অফ পারসিকিউশন, ডিলিউশন অফ কন্ট্রোল, নিহিলিস্টিক ডিলিউশন। তাহলে ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটিতে কি হয়, এইমাত্র বললাম যে পেশেন্ট নিজেকে গ্র্যান্ড মনে করবে, তাহলে সেখানটা কিন্তু তার ডেঞ্জার নয়, তার মনে হবে যে আমি সবকিছু কন্ট্রোল করছি, তাহলে ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি হবে না। ডিলিউশন অফ পারসিকিউশনের ক্ষেত্রে কি হয়, এখানটায় কিন্তু পেশেন্ট সবাইকে সন্দেহ করে, তাকে কেউ মেরে ফেলতে চাইছে, তার কেউ ক্ষতি করার চেষ্টা করছে, তাহলে পেশেন্ট মনে করবে আমি ডেঞ্জারের মধ্যে রয়েছি, তাহলে এখানটা অ্যান্সার হবে অপশন বি। ডিলিউশন অফ কন্ট্রোল কি, পেশেন্টের মনে হবে যে আমাকে বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স কন্ট্রোল করার চেষ্টা করছে বা আমাকে কন্ট্রোল করছে, আমার মাথার মধ্যে কোনো চিপ ভরে দিয়েছে এবং তারপর বাইরে থেকে এটাকে কন্ট্রোল করা হচ্ছে, এরকম হচ্ছে ডিলিউশন অফ কন্ট্রোল এই পেশেন্টরা করে। আর নিহিলিস্টিক ডিলিউশন কি, নিহিলিস্টিক ডিলিউশনের ক্ষেত্রে মনে হবে পেশেন্টের যে আমি বা আমার কোনো একটা অংশ বা এই ওয়ার্ল্ড নাথিং এক্সিস্টিং, মানে কোনো কিছুই এক্সিস্ট করে না, মানে নিহিলিস্টিক ডিলিউশনের ক্ষেত্রে পেশেন্টের নিজের যে এক্সিস্টেন্স রয়েছে সেটাকেই সে বিলিভ করতে পারবে না, এটা হচ্ছে নিহিলিস্টিক ডিলিউশন। ক্লিয়ার হলো? ইন সিজোফ্রেনিয়া, when an individual believes that messages are being sent directly to him or her, this is referred to as। তাহলে কোন সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে পেশেন্টের বা ইন্ডিভিজুয়ালের মনে হবে যে তাকে ডিরেক্টলি কোনো মেসেজ পাঠানো হচ্ছে, এটাকে কি বলা হবে? ডিলিউশন অফ পারসিকিউশন, নিহিলিস্টিক ডিলিউশন, ডিলিউশন অফ রেফারেন্স, ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি। তাহলে পারসিকিউশন, নিহিলিস্টিক আর গ্র্যান্ডিওসিটি তো অলরেডি বলে দিয়েছি, রেফারেন্সটা বলা হয়নি। রেফারেন্সের ক্ষেত্রে তোমার মনে হবে বাইরে থেকে কেউ তার সম্পর্কে কথাবার্তা বলছে বা হচ্ছে যে তাকে কোনো মেসেজ ডাইরেক্টলি পাঠানো হচ্ছে, রেফারেন্স করছে, রেফার করে দিচ্ছে। এখানে আবার পেশেন্টের মনে হয় যে সবাই তাকে নিয়ে কথাবার্তা বলছে, মানে তার আশেপাশে যখনই কেউ দেখছে যে কথাবার্তা বলছে তখনই তার মনে হবে যে আমাকে নিয়ে কথাবার্তা বলছে, এটা হচ্ছে ডিলিউশন অফ রেফারেন্স। এবং ডিলিউশন অফ রেফারেন্স আর ডিলিউশন অফ পারসিকিউশনের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে পারসিকিউশনে তার মনে হবে যে আমাকে ক্ষতি করতে চাইছে, কিন্তু রেফারেন্সের ক্ষেত্রে সেটা মনে হবে না, তার শুধু মনে হবে আমাকে নিয়ে কথা বলছে, কিন্তু আমার ক্ষতি করতে চাইছে যখনই বলবে তখন সেটা পারসিকিউশন হয়ে যাবে। বুঝতে পারলে? আর হচ্ছে ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি আমি অলরেডি বলে দিয়েছি, তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অপশন সি, ডিলিউশন অফ রেফারেন্স। In schizophrenia, a reality monitoring deficit refers to which of the following? তাহলে রিয়েলিটি মনিটরিং ডেফিসিটটা বলতে কি বোঝায়? প্রবলেমস ডিস্টিংগুইশিং বিটুইন থটস এন্ড আইডিয়াস দে জেনারেটেড দেমসেলস, অর্থাৎ থট এবং আইডিয়ার মধ্যে ডিস্টিংগুইশ করতে প্রবলেম হবে। প্রবলেম উইথ মেমোরি লস, প্রবলেমস উইথ স্পাশিয়াল অ্যাবিলিটি, প্রবলেমস ডিস্টিংগুইশিং বিটুইন হোয়াট অ্যাকচুয়ালি অকার্ড অ্যান্ড হোয়াট ডিড নট। তাহলে কোনটা অ্যাকচুয়ালি হয়ে গেছে এবং কোনটা অ্যাকচুয়ালি হয়নি তার মধ্যে ডিস্টিংগুইশ করতে প্রবলেম হবে। তাহলে রিয়েলিটি মনিটরিং ডেফিসিট বলতে আমরা কি বুঝবো? রিয়েলিটি মনিটরিং ডেফিসিট বলতে বোঝায় যে কোনটা হয়ে গেছে বা কোনটা হয়নি সেটার মধ্যে যখন সে ডিস্টিংগুইশ করতে পারবে না, সে তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। কারণ রিয়েলিটি মনিটরিং বলছে রিয়েলিটিতে কোনটা হয়েছে আর কোনটা হয়নি সেটাই সে বুঝতে পারবে না। বুঝতে পারলে? Which of the following come under the term disorganized speech in schizophrenia? তাহলে disorganized speech এর মধ্যে কোনটা পড়ে? Derailment, loose associations, word salads, all of the above. ডিরেলমেন্ট বলতে বোঝায় কোনো কথা বলতে বলতে সাথে সাথে অন্য কোনো টপিকে জাম্প করা, অর্থাৎ জাম্পিং অফ টপিক টু টপিক, মানে এক কথা থেকে অন্য কথা তারপর আরেকটা কথা, মানে কোনোভাবে কোনো লাইন নেই, একটার পর একটা সে বিভিন্ন রকম ভাবে বলে চলেছে, সেটা হচ্ছে ডিরেলমেন্ট। লুজ অ্যাসোসিয়েশনস মানেও সেটাই বোঝায় যে একটার সাথে একটার অ্যাসোসিয়েশন নেই। আর ওয়ার্ড স্যালাড মানে বিভিন্ন রকমের ওয়ার্ড একসাথে বলা, এবং এই সবগুলোকে কিন্তু ডিসঅর্গানাইজ স্পিচ বলা হয়। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। In schizophrenia, when an individual has disorganized speech, the term clanging refers to। তাহলে disorganized speech এর clanging মানে কি বোঝায়? Individuals only communicate with words that rhyme. Answers to question may not be relevant. Individuals communicate without completing their sentences. Speech may be neither structured nor comprehensible। তাহলে ক্ল্যাঙ্গিং বা ক্ল্যাং অ্যাসোসিয়েশন বলতে বোঝায় একই রকম শুনতে কতগুলো শব্দ যখন পরপর পরপর ছড়ার মতো পেশেন্ট বলে যাবে। তাহলে ক্ল্যাঙ্গিং মানে কি হবে অ্যান্সার? ইন্ডিভিজুয়ালস অনলি কমিউনিকেট উইথ ওয়ার্ডস দ্যাট রাইম, অর্থাৎ কবিতার মতো ছন্দে ছন্দে পেশেন্ট শব্দ বানিয়ে বানিয়ে কথা বলবে। বুঝতে পারলে? নেক্সট চলো। পোভার্টি অফ কন্টেন্ট ইন সিজোফ্রেনিয়া হোয়েন। তাহলে পোভার্টি অফ কন্টেন্ট কখন বলছি? Speech appears to be detailed in terms of numbers of words but is grammatically incorrect.
তাহলে স্পিচ যেটা অ্যাপিয়ার করছে সেখানে অনেক কথা বা শব্দ রয়েছে কিন্তু গ্রামাটিক্যালি সেটা ভুল। আর টেন্ডেন্সি টু জাম্প ফ্রম ওয়ান টপিক টু অ্যানাদার উইদিন আ সেন্টেন্স, তাহলে এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে বা টপিকে জাম্প করছে। পোর ইউজ অফ ভোকাবুলারি, পোর ইউজ অফ গ্রামার। তাহলে প্রভার্টি অফ কন্টেন্ট আমরা কখন বলবো? প্রভার্টি অফ কন্টেন্ট বলতে বোঝায় পেশেন্ট বা ইন্ডিভিজুয়াল অনেক কথা বলে যাবে, একসাথে অনেক কথা বলবে কিন্তু তার কোনো অর্থ নেই, কোনো মিনিং নেই এবং গ্রামাটিক্যালি ইনকারেক্ট। তাহলে এখানটা অ্যান্সার কোনটা হবে? অপশন এ। স্পিচ অ্যাপিয়ার্স টু বি ডিটেইলড ইন টার্মস অ্যান্ড নাম্বারস, মানে অনেক কথা বলছে কিন্তু কথার কোনো অর্থ নেই এবং সেগুলো গ্রামাটিক্যালি টোটালি ভুল, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, সেটাকে বলবো আমরা পোভার্টি অফ কন্টেন্ট। ক্যাটাটোনিক বিহেভিয়ার ইন সিজোফ্রেনিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই হুইচ অফ দ্য ফলোইং? তাহলে সিজোফ্রেনিয়ার ক্যাটাটোনিক বিহেভিয়ারটা কোনটা? রেজিস্টিং অ্যাটেম্পটস টু বি মুভড, মেইনটেনিং রিজিড ইমোবাইল postures, decrease in reactivity to the environment, all of the above। ক্যাটাটোনিক বিহেভিয়ার বলতে আমরা কোনটা বলবো? রেজিস্টিং অ্যাটেম্পটস টু বি মুভডটাকে কি বলা হয়? রিজিডিটি। রিজিডিটি যেটা আমার ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়ার মধ্যে পড়ে এবং রিটার্ডেড ক্যাটাটোনিয়া বা ক্যাটাটোনিক স্টুপারের মধ্যে পড়ছে। মেইনটেনিং রিজিড ইমোবাইল পশ্চার, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা পশ্চারিং বলতে পারি। আর একটা হচ্ছে ডিক্রিজ ইন রিঅ্যাক্টিভিটি টু দ্য এনভায়রনমেন্ট, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্টুপার। স্টুপার, এটা হলো পশ্চারিং। তাহলে এই সবগুলোই হচ্ছে আমার ক্যাটাটোনিক বিহেভিয়ারের মধ্যে পড়ছে এবং এখানটা অ্যান্সার হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। অ্যাফেক্টিভ ফ্ল্যাটেনিং ইন সিজোফ্রেনিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই হুইচ অফ দ্য ফলোইং? অ্যাফেক্টিভ ফ্ল্যাটেনিং আমরা অলরেডি পড়ে নিয়েছি। তাহলে কি ক্যারেক্টারিস্টিক্স বলেছে এখানটায় দেখো? এক্সপ্রেশনলেস অ্যান্ড আনরেসপন্সিভ ফেসিয়াল অ্যাপিয়ারেন্স, ল্যাক অফ আই কন্টাক্ট, মোনোটোনাস ভয়েস টোন, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে অ্যাফেক্টিভ ফ্ল্যাটেনিং এর মধ্যে কিন্তু এগুলো সবই দেখা যায়, আমি অলরেডি বলেছি। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। মোনোটোনাস ভয়েস টোন থাকবে, আই কন্টাক্ট করবে না, কোনো রকমের কোনো এক্সপ্রেশন থাকবে না এবং ফেসিয়াল এক্সপ্রেশনও থাকবে না। টোটালটাই হচ্ছে অ্যাফেক্টিভ ফ্ল্যাটেনিং। ক্লিয়ার? প্যারানয়েড সিজোফ্রেনিয়া ইজ আ সাবটাইপ অফ সিজোফ্রেনিয়া হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই? তাহলে প্যারানয়েড সিজোফ্রেনিয়া নিয়ে আমরা অলরেডি পড়াশোনা করে নিয়েছি। এর মধ্যে কোনটা প্যারানয়েড সিজোফ্রেনিয়ার ক্যারেক্টারিস্টিক্স জানতে চেয়েছি। দ্য প্রেজেন্স অফ ডিসঅর্গানাইজড বিহেভিয়ার অ্যান্ড ফ্ল্যাট অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট এফেক্ট, the presence of delusions or auditory hallucinations, the severe disturbances of motor behavior, a lack of prominent positive symptom with evidence of ongoing negative symptoms। তাহলে কোনটা হবে বলো? প্রেজেন্স অফ ডিসঅর্গানাইজ বিহেভিয়ার কোথায় দেখা যায়? এটা হলো আমার হেমিফ্রেনিক সিজোফ্রেনিয়া। হেমিফ্রেনিক। ডিলিউশন এবং অডিটরি হ্যালুসিনেশন কোথায় দেখা যাবে? প্যারানয়েড সিজোফ্রেনিয়াতে। সিভিয়ার ডিস্টারবেন্স অফ মোটর বিহেভিয়ার কোথায় দেখা যাবে? ক্যাটাটোনিক। ক্যাটাটোনিকে দেখা যাবে সিভিয়ার ডিস্টারবেন্স অফ মোটর বিহেভিয়ার। আর প্রমিনেন্ট পজিটিভ সিমটমস থাকবে না এবং নেগেটিভ সিমটমও থাকবে, এটা কোথায় দেখা যাবে? এটা রেসিডুয়ালে দেখা যাবে। ক্লিয়ার হলো? নেক্সট চলো। A subtype of schizophrenia known as residual type schizophrenia is characterized by? তাহলে অলরেডি আমরা বোধহয় এক্ষুনি এটা পড়ে নিলাম। দেখো কি আছে? দ্য প্রেজেন্স অফ ডিলিউশনস অর অডিটরি হ্যালুসিনেশনস মানে হচ্ছে তোমার প্যারানয়েড সিজোফ্রেনিয়া। A lack of prominent positive symptoms with evidence of ongoing negative symptoms, এটা হচ্ছে residual schizophrenia। The presence of disorganized behavior and flat or inappropriate affect, এটা হচ্ছে তোমার কি হলো? ক্যাটাটোনিক না, ডিসঅর্গানাইজ বিহেভিয়ার মানে হচ্ছে হেমিফ্রেনিক সিজোফ্রেনিয়া আর এটা হচ্ছে সিভিয়ার ডিস্টারবেন্স অফ মোটর বিহেভিয়ার মানে ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়া। ক্লিয়ার? নেক্সট। ইন দ্য প্রোডরমাল স্টেজ ইন সিজোফ্রেনিয়া হুইচ অফ দ্য ফলোইং সিমটমস আর এভিডেন্ট? তাহলে আমরা অলরেডি চারটে স্টেজ প্রথমেই পড়ে নিয়েছি। তাহলে প্রোডরমাল স্টেজে কোন সিমটমগুলো দেখা যায়? স্লো উইথড্রয়াল ফ্রম নর্মাল লাইফ অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন, শ্যালো অ্যান্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমোশনস, ডিটেরিওরেশন ইন পার্সোনাল কেয়ার, অল অফ দ্য অ্যাবাভ। প্রোডরমাল স্টেজ মানে ছিল আমাদের সেকেন্ড স্টেজ এবং সেকেন্ড স্টেজে কি কি দেখা যাচ্ছিল? স্লো উইথড্রয়াল হবে নর্মাল লাইফ থেকে এবং সোশ্যাল ইন্টারাকশনটা কম হবে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমোশনস হবে এবং পার্সোনাল কেয়ার থেকে ডিটোরিয়েট করবে। তাহলে অল অফ দ্য অ্যাবাভ কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। Antipsychotic drugs such as phenothiazine are used to help treat schizophrenia by? তাহলে ফেনোথায়াজাইন যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ রয়েছে
সেটা সিজোফ্রেনিয়াকে ট্রিট করতে কিভাবে হেল্প করছে। ব্লকিং দ্য ব্রেনস ডোপামিন রিসেপ্টর সাইটস অ্যান্ড সো রিডিউসিং ডোপামিন অ্যাক্টিভিটি, অর্থাৎ ব্রেনের যে ডোপামিন রিসেপ্টর সাইট আছে সেটাকে ব্লক করছে এবং ডোপামিন অ্যাক্টিভিটিটাকে কম করছে। ইনক্রিজিং ব্রেন ডোপামিন অ্যাক্টিভিটি, ব্রেনের ডোপামিন অ্যাক্টিভিটি বাড়াচ্ছে। রিপ্লেসিং ডোপামিন উইথ নরএপিনেফ্রিন, ডোপামিনকে নরএপিনেফ্রিন দিয়ে রিপ্লেস করছে। আর প্রিভেন্টিং রিআপটেক অফ সেরোটোনিন, সেরোটোনিনের রিআপটেকটা প্রিভেন্ট করছে। তাহলে বলো সিজোফ্রেনিয়া কেন হচ্ছিল? সিজোফ্রেনিয়া হচ্ছিল ডোপামিন বেশি হয়ে যাওয়ার জন্য। তাহলে অ্যান্টিসাইকোটিক ড্রাগ ফেনোথায়াজাইন, সেটা কোন গ্রুপ অফ ড্রাগ? ফেনোথায়াজাইন, বিউটাইরোফেনন, এগুলো হচ্ছে আমার টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। এবং এগুলো কি করে? ব্রেনের ডোপামিন রিসেপ্টর সাইটটাকে ব্লক করে এবং ডোপামিন অ্যাক্টিভিটিটাকে কম করে, কারণ ডোপামিনটাই তো বেড়ে গেছে, সেই জন্যই তো সিজোফ্রেনিয়া হয়েছে। তাহলে সিজোফ্রেনিয়া ড্রাগকে কি করতে হবে? সেই ডোপামিনটাকে কমাতে হবে। তাহলে এখানটা অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার হলো? নেক্সট, a client with catatonic schizophrenia is mute, can't perform activities of daily living, and stares out of the window for hours. What is the nurse's first priority? তাহলে একটা ক্যাটাটনিক সিজোফ্রেনিয়ার পেশেন্ট যে চুপচাপ বসে রয়েছে, মিউটিজম করে রয়েছে, কোনো ডেলি লিভিং অ্যাক্টিভিটি পারফর্ম করছে না এবং উইন্ডো থেকে বাইরের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে। সেখানে নার্সের ফার্স্ট প্রায়োরিটি কি হবে? অ্যাসিস্ট দ্য ক্লায়েন্ট উইথ ফিডিং, অ্যাসিস্ট দ্য ক্লায়েন্ট উইথ শাওয়ারিং, reassure the client about safety, encourage socialization with peers. তাহলে ম্যাসলোস হায়ারার্কি অফ নিডে ফেলে দাও এই কোশ্চেনটাকে। ফুড একটা খাওয়া, একটা হচ্ছে স্নান করা, আর একটা হচ্ছে সেফটি, এবং আরেকটা হচ্ছে যে সোশ্যালাইজেশন। কোনটা প্রায়োরিটি হবে? তাহলে ফুড, ওয়াটার, অক্সিজেন এগুলো হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। তাহলে ফিডিংটা আমার ফার্স্ট প্রায়োরিটি হবে। সেকেন্ড, তুমি তাকে শোয়ারিং করাতে পারো। তারপরে তুমি তার সেফটি, এবং তারপরে তুমি সোশ্যালাইজেশন উইথ পিয়ার্স করতে পারো। তাহলে এইগুলো হলো। তাহলে যখন ফার্স্ট প্রায়োরিটি বলবে তখন তো আমাদেরকে ম্যাসলোস হায়ারার্কি অফ নিডের কিন্তু কোশ্চেনটাকে সাজাতে হবে। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অ্যাসিস্ট দ্য ক্লায়েন্ট উইথ ফিডিং। ক্লিয়ার হলো? নেক্সট, a client with paranoid schizophrenia repeatedly uses profanity during an activity therapy session. Which response by the nurse would be most appropriate? তাহলে প্যারানয়েড সিজোফ্রেনিয়ার একজন ক্লায়েন্ট রিপিটেডলি খারাপ শব্দ ব্যবহার করছে একটা অ্যাক্টিভিটি থেরাপি সেশনে। নার্সের কি রেসপন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? Your behavior wouldn't be tolerated. Go to your room immediately. You are just doing this to get back at me for making you come to therapy. Your cursing is interrupting the activity. Take time out to your room for 10 minutes. I am disappointed in you. You can't control yourself even for a few minutes. এখানে তোমার ক্লায়েন্ট কি করছে? তোমাকে বারবার ডিস্টার্ব করছে এবং যে অ্যাক্টিভিটি থেরাপি সেশন চলছে সেখানটা কিন্তু সে ইন্টারাপ্ট করছে। এই ক্ষেত্রে কি করবে নার্স? এই ক্ষেত্রে তাকে বলতে হবে যে ইওর বিহেভিয়ার উডন্ট বি টলারেটেড, এবং তাকে রুমে ফেরত পাঠাতে হবে ইমিডিয়েটলি। কারণ তাকে এখানটায় তোমাকে কি করতে হবে? এখানটায় ক্লায়েন্টের বিহেভিয়ারের ওপর লিমিট সেট করতে হবে এবং বাকি যে ক্লায়েন্টগুলো রয়েছে তাদের জন্য একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট প্রোভাইড করতে হবে। তাহলে সেখানটায় ক্লায়েন্টকে তুমি হচ্ছে যে ক্লায়েন্টের সাথে ঝগড়া করা বা তাকে বকা এগুলো তো তুমি করতে পারবে না। তাহলে এখানটা তোমাকে তাকে বলতে হবে যে তুমি রুমে ফিরে যাও ইমিডিয়েটলি, এবং তাকে এইভাবে আমরা লিমিট সেট করব। তাহলে এখানটা অ্যান্সার হবে কি? অপশন এ। A client experiencing hallucinations tells a nurse, the voices are telling me I am no good. The client asks whether the nurse hears the voices. Which is the nurse's most appropriate response? তাহলে একজন ক্লায়েন্ট হ্যালুসিনেটরি ভয়েস শুনছে এবং সে নার্সকে বলছে যে আমাকে শব্দগুলো বলছে যে আমি ভালো না, এবং তারপর সে নার্সকে জিজ্ঞেস করছে যে সেও এই শব্দগুলো শুনছে কিনা। নার্সের অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স কি হবে? নো, আই ডু নট হিয়ার দ্য ভয়েসেস, বাট আই বিলিভ ইউ ক্যান হিয়ার দেম। It is the voice of your conscience which only you can control. Those voices are coming from within you, only you can hear them. Hearing the voices are a symptom of your illness, don't pay attention to them. তাহলে এখানটায় থেরাপিউটিক রেসপন্স বা থেরাপিউটিক কমিউনিকেশন টেকনিকের উপর যদি আমরা বেস করে বলি তাহলে এখানটা অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স কি হবে? এখানটা কিন্তু ক্লায়েন্ট তার এই হ্যালুসিনেটরি ভয়েস সম্পর্কে সিরিয়াস। তুমি যদি তাকে বলো যে এটা তোমার ইলনেসের জন্য হচ্ছে, এগুলোর প্রতি অ্যাটেনশন দাও না, তাহলে কি পেশেন্ট শুনবে? শুনবে না। তাহলে এই রেসপন্সটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। দোজ ভয়েসেস আর কামিং ফ্রম উইদিন ইউ, ওনলি ইউ ক্যান হিয়ার দেম, এই রেসপন্সটাও কিন্তু তোমার থেরাপিউটিক রেসপন্সের মতো পড়ে না। তাহলে এটাও হবে না। ইট ইজ দ্য ভয়েস অফ ইউর কনসার্নস হুইচ অনলি ইউ ক্যান কন্ট্রোল, এটা হচ্ছে পেশেন্টকে আমরা অ্যাডভাইস দিচ্ছি, যেটা অ্যাডভাইজিংটা কিন্তু আমাদের রেসপন্সের মধ্যে পড়ে না। তাহলে এটাও বাদ। কিন্তু তুমি এটা বলতে পারো
আমি শুনতে পাচ্ছি না, কিন্তু আমি বিশ্বাস করি যে তুমি এটা শুনছো। অর্থাৎ আমি ক্লায়েন্টকে আশ্বস্ত করলাম যে সে যেটা শুনছে বা দেখছে সেটা ঠিকই শুনছে, ঠিকই দেখছে, কিন্তু আমি সেটা শুনতে পাচ্ছি না। এবং তারপরে আমি তার পরের রেসপন্সের ক্ষেত্রে হয়তো সেখানটা দেখবো যে কিভাবে তার এই মানে ট্রিটমেন্টের মধ্যে দিয়ে এখান থেকে তাকে রিকভার করানো যায়। কিন্তু আমি যদি পেশেন্ট বলি যে না তুমি ভুল শুনছো, বা এটা তোমার রোগের কারণে হচ্ছে, বা তুমি যেগুলো শুনছো সেগুলো ঠিক নয়, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো, এরকম ভাবে যদি তাকে আমি বলি, তাহলে কিন্তু আমি সাপোর্টিং বিহেভিয়ার দেখাচ্ছি না। বুঝতে পারলে? তাহলে এখানটা অ্যান্সার হবে অপশন এ। A client is delusional, talking about people who are plotting to do harm. A nurse identifies that the client is pacing more than usual and is concerned that the client is beginning to lose control. What is the best nursing intervention? তাহলে একটা ডিলিউশনাল ক্লায়েন্ট, সে হচ্ছে যে বলছে যে কিছু লোকজন তাকে ক্ষতি করতে চাইছে, এবং তার মধ্যে সে যে কনসার্নটা সেটা আস্তে আস্তে বাড়ছে, এবং দেখা যাচ্ছে যে সে কন্ট্রোলটা লুজ করে ফেলছে, বা আহ, সে হয়তো এরপরেই কিছু একটা রিয়াক্ট করবে। তো এক্ষেত্রে নার্সের বেস্ট রেসপন্স বা ইন্টারভেনশন কি হবে? অ্যাডভাইস দ্য ক্লায়েন্ট টু ইউজ আ পাঞ্চিং ব্যাগ। আমি নার্স হয়ে ক্লায়েন্টকে বলবো যে তুমি একটা পাঞ্চিং ব্যাগ ইউজ করো এবং সেখানটা মারো। আচ্ছা, মুভ দ্য ক্লায়েন্ট টু আ কোয়াইট প্লেস অন দ্য ইউনিটের একটা কোয়াইট প্লেসে আমি তাকে মুভ করবো। এনকারেজ দ্য ক্লায়েন্ট টু সিট ডাউন ফর আ হোয়াইল। আমি বলবো ক্লায়েন্টকে যে তুমি কিছুক্ষণ শান্ত হয়ে বসো। অ্যালাউ দ্য ক্লায়েন্ট টু কন্টিনিউ পেসিং উইথ সুপারভিশন। আমি ক্লায়েন্টকে বলবো তুমি যেরকম দেখছো সেরকম দেখে যাও। কি হতে পারে মনে হয়? তাহলে যে অলরেডি এক্সাইটেড হয়ে গেছে তাকে আমরা কি করবো, আরো এক্সাইটেড করবো? নাকি তার এই এক্সাইটমেন্টটাকে বলবো যে তুমি ভুল দেখছো, ভুল বুঝছো? নিশ্চয়ই নয়। আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে যে ক্লায়েন্টকে শান্ত করতে হবে, এবং শান্ত করার জন্য কি করবো, আমরা স্টিমুলাসটাকে কম করব এবং তাকে একটা কোয়াইট প্লেসে মুভ করবো, যাতে কিনা তার এই যে একটা ইমোশন তৈরি হচ্ছে ভেতর থেকে সেটা আস্তে আস্তে কমে যায়। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? মুভ দ্য ক্লায়েন্ট টু আ কোয়াইট প্লেস অন দ্য ইউনিট। তাহলে অ্যান্সার হলো অপশন বি। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। ইন সিজোফ্রেনিয়া দ্য টার্ম অ্যানহেডোনিয়া রেফার্স টু। আমি অলরেডি বলে দিয়েছি অ্যানহেডোনিয়া মানে কি। তোমরা আমাকে অ্যান্সারটা বলবে। কি কি অপশন আছে দেখো। অ্যান ইনএবিলিটি টু এনজয় ফুড, অ্যান ইনএবিলিটি টু এক্সপ্রেস এমপ্যাথি, অ্যান ইনএবিলিটি টু রিয়াক্ট টু unlovable or pleasurable events, and inability to react appropriate to social cues. তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমায় কমেন্ট করে জানিও। কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটা? ভালো লেগেছে কি? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমরা কি এরকমই টপিক ওয়াইজ ভিডিও চাইছো, নাকি কিরকম চাইছো? কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আরো একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।